দর্শক ভালো থাকুন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। অপারেশন, ধরুন আপনি একজন ডাক্তার সাহেবের কাছে গেলেন এবং আপনাকে বলা হলো যে আপনার শরীরে অপারেশন করতে হবে কোনো একটা কারণে। অপারেশনের নাম শুনলে সবাই কিন্তু আমরা কম বেশি ভয় পাই, আর সেটি যদি হয় হৃৎপিণ্ডের উপর অপারেশন তাহলে তো কথাই নেই। আমরা অনেকেই আছে যে অপারেশনের ভয়ে ডাক্তারের কাছ থেকে পালিয়ে যাই। দর্শক, হৃৎপিণ্ডের অপারেশনে যাতে করে আপনারা ভয় না পান, সেই ভয় কাটানোর চেষ্টায় আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু দর্শক আমরা নির্ধারণ করেছি হৃদরোগের চিকিৎসায় সার্জারি বা অপারেশন। আর এই বিষয়ে আপনাদেরকে ভয় কাটানোর জন্য, গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য এবং পরামর্শ দেবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অত্যন্ত খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ, যারা কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞ। একজন বড়দের সার্জারি করেন, আরেকজন শিশুদের সার্জারি করেন। দর্শক চলুন পরিচিত হই একে একে ওনাদের সাথে। দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুরে অবস্থিত বিখ্যাত হৃদরোগের চিকিৎসার যে হাসপাতালটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক, কার্ডিয়াক সার্জারি বিভাগের ডক্টর ফারুক আহমেদের সাথে। দর্শক, আমাদের মাঝে আরেকজন উপস্থিত রয়েছেন যিনি শিশুদের কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞ, অর্থাৎ শিশুদের যদি হার্টের কোনো অপারেশনের প্রয়োজন হয় তাহলে সেই কাজটি করেন এবং বাংলাদেশের অন্যতম বিখ্যাত পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন। পরিচয় করিয়ে দিচ্ছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার সবচাইতে বড় যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক ডাক্তার কাজী আবুল হাসানের সাথে। দর্শক, আমাদের অনুষ্ঠান তো রয়েছে, সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন, আরো রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রয়েছে আমাদের টেলিফোন নম্বরগুলো, কিছুক্ষণ পরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঝটপট ডায়াল ঘুরিয়ে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের বিশেষজ্ঞরা কি সুচিন্তিত মতামত দিচ্ছেন সেগুলো। শুরুতেই ডক্টর ফারুক আহমেদ এবং ডক্টর কাজী আবুল হাসান, আপনাদের দুইজনকে আজকে স্টুডিওতে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনাদের শুভেচ্ছা। ধন্যবাদ। শুরুতেই ডক্টর ফারুক আহমেদ, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে কোন কোন রোগের ক্ষেত্রে, হার্টের, হৃৎপিণ্ডের কোন কোন রোগের ক্ষেত্রে সার্জারি বা অপারেশনের প্রয়োজন হয়, আপনি একটু নামগুলো বলবেন। সার্জারি বা অপারেশন লাগে সাধারণভাবে ইসকেমিক হার্ট ডিজিজ বা যেখানে হার্ট অ্যাটাকে যে রোগটা হয় সেখানে সার্জারি লাগতে পারে। বাহ্যজনিত কারণে সাধারণত আমাদের দেশে যে ভালভের সমস্যা হয় হার্টের, সেই জন্য। এছাড়া কিছু আনকমন জিনিসও হয় আমাদের দেশে, যেমন হার্টের টিউমার, আচ্ছা, সেটার জন্য লাগতে পারে। আর এছাড়া হার্টের অপারেশন আরেকটা হচ্ছে জন্মগত কারণে। মোটামুটি ব্রড হেডিংয়ে এই চারটা হেডিংয়ে মোটামুটি রোগীদের অপারেশন লাগে। জি, আমরা শুনলাম দর্শক কোন কোন ক্ষেত্রে হার্টের অপারেশন প্রয়োজন হতে পারে, এবং আমরা আরো বিস্তারিত শুনবো। তবে তার আগে শিশু কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞের কাছ থেকে শুনে নিই শিশুদের কি কি রোগ হয় যার কারণে শিশুদের বেলায় হার্টের সার্জারির প্রয়োজন হয়। ধন্যবাদ। ব্যাপক জনগোষ্ঠীর এই বাংলাদেশে প্রতি বছরে 24-25 হাজার শিশু জন্মগ্রহণ করেন জন্মগত হৃদরোগ নিয়ে। যত বাচ্চা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে তাদের প্রায় সবারই অপারেশন হলো মূল চিকিৎসা। এই চিকিৎসার ভিতরে সবচাইতে কমন যে অপারেশনগুলো আমরা করি, পিডিএ, এএসডি, ভিএসডি, এবি ক্যানাল ডিফেক্ট, টেটালজি অফ হ্যালো, ডিওআরবি, সিঙ্গেল ভেন্ট্রিকেল, এমনকি আমাদের দেশে আরও জটিল আর্টেরিয়াল সুইচ, সেনিং, রাস্টেলি অপারেশন রেগুলারলি আমরা করছি। ভালভ রিপেয়ারের পদ্ধতি আমাদের দেশে প্রচলিত এবং আমরা রেগুলারলি এগুলো করছি। আচ্ছা, তো আমরা শুনলাম। দর্শক, আমরা কি একটু সহজ করে আপনার কাছ থেকে জেনে নিতে পারি যে সম্ভবত জন্মগত হৃদরোগ যেগুলো শিশুদের হয় তার মধ্যে হার্টের ভেতরে বেশ কতগুলো ফুটো বা ছিদ্র থাকতে পারে? অবশ্যই, তাই না? এসডি, ভিএসডি, পিডিএ যেগুলো বললেন, বা রক্তনালী যেগুলো হার্টের সাথে কানেক্টেড, সেগুলোর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, অবশ্যই জন্মগত ত্রুটি থাকতে পারে, যেগুলো আপনারা অপারেশন করে ঠিক করে দেন। তাই আমরা আরো বিস্তারিত শুনবো। দর্শক, আমরা শুনে নিলাম যে শিশুদের কি কি অসুখ হতে পারে যার জন্য প্রয়োজন হতে পারে অপারেশন বা সার্জারি। দর্শক, সবচাইতে যে নামটি আমরা বেশি শুনি হার্টের সার্জারির বেলায় সেটি হচ্ছে ওপেন হার্ট সার্জারি কিংবা বাইপাস সার্জারি। তো একেবারে বেসিক একটা কোয়েশ্চেন, এটা আমারও জানার ইচ্ছা, সেটি হচ্ছে যে ওপেন হার্ট সার্জারি আর বাইপাস সার্জারি কি একই জিনিস, না এর মধ্যে কোনো পার্থক্য আছে?
ওপেন হার্ট সার্জারি হচ্ছে হার্টের যে অপারেশনটা করা হয়, যখন হার্ট লাং মেশিন ব্যবহার করে, হার্টের কাজ, লাংসের কাজটা যখন মেশিন করে, মেশিনের সাপোর্টে যখন অপারেশন করা হয়, তখন সেটা ওপেন হার্ট সার্জারি। এই ওপেন হার্ট সার্জারিতে বাইপাস সার্জারি হতে পারে, ভালভ রিপ্লেসমেন্ট হতে পারে, কনজেনিটাল কারেকশন, টোটাল কারেকশন হতে পারে, বিভিন্ন অপারেশন হতে পারে, সবগুলাই ওপেন হার্ট সার্জারি। কিন্তু আবার কিছু কিছু অপারেশন আছে হার্ট লাং মেশিন ব্যবহার হয় না, সেটা ক্লোজড হার্ট সার্জারি বলে, জি ক্লোজড হার্ট সার্জারি। জি, তফাৎটা হচ্ছে এই জায়গায়, নট দ্যাট যে চেস্ট ওপেন করা হলে ওপেন হার্ট সার্জারি, আর চেস্ট আমরা তো ওপেন তাই হলে ভাবি। না না না, সব ক্ষেত্রেই চেস্ট ওপেন হয় হলে যখন হার্ট লাং মেশিনের সাপোর্ট লাগে হার্টের এবং লাংসের জন্য, দেন ইট ইজ কল্ড ওপেন হার্ট সার্জারি, তখন এটা ওপেন হার্ট সার্জারি। আর যদি এটা লাগছে না, তখন এটা ক্লোজড হার্ট সার্জারি। বাইপাস সার্জারি কখন? বাইপাস সার্জারিটা এক ধরনের ওপেন হার্ট সার্জারি। এটা যখন হার্টের ব্লক থাকে, হার্টের নিজস্ব রক্তনালী যখন ব্লক হয়ে যায়, হার্ট নিজস্ব রক্ত পায় না, অক্সিজেন পায় না, তখন বুকে ব্যথা হয়, হার্ট অ্যাটাক হয়। এইসব ক্ষেত্রে ডিটেকশনের পরে এনজিওগ্রাম করে সাধারণত ডিটেকশন হয়। হওয়ার পরে যদি সেটাতে স্ট্যান্ট লাগানো যায়, সাধারণ ভাষায় বলা হয় রিং, যদি স্ট্যান্ট লাগানো যায় তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল। যদি স্ট্যান্ট লাগানো না যায়, দ্য অনলি ওয়ে লেফট ইজ সার্জারি, তখন অপারেশন করতে হয়। আচ্ছা, ওই অপারেশনের নাম শুনলেই আমরা ভয় পাই। এই আবার বুক কেটে আপনারা অপারেশন করবেন, সেই হার্ট আবার ঠিক মতো চলবে কিনা, চালু হবে কিনা, কাজ করবে কিনা, এরকম অনেক ভয় আমাদের কাজ করে। আশা করি আপনি আমাদের ভয় কাটাবেন। তবে তার আগে দর্শক, আজকে আপনাদের দিন, আপনাদের একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা আমরা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে আমি ঝিনা থেকে বলছি, কানিজ ফাতেমা। জি, হ্যালো। হ্যালো, জি শুনতে পাচ্ছি। কানিজ ফাতেমা বোন, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি বলছি যে আমার ভাই 28 বছর বয়স, ওরা হচ্ছে আপনার রিলেটিভ সবার ছিল ছোটবেলায়, আপনার 8 বছর যাবত ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এখন একটু মানে এখন বর্তমান সমস্যা হবে, ডাক্তার ইন্ডিয়ার বা ডাক্তার দেখাচ্ছি, ওরা বলেছিলেন যে 30 বছর পরে যে অপারেশন করা লাগতে পারে। কিন্তু এই মুহূর্তে ওর একটু সমস্যা আছে যে কোনো ভারী কাজ করতে পারে না, পাতে বা পারে একটু টান লাগে। এখন আসলে আমরা কি করতে পারি? বুঝতে পেরেছেন কি হয়েছিল আপনার ভাইয়ের? একটু আবার বলবেন কষ্ট করে, কি হয়েছিল শুরুতে 28 বছর বয়সে? তো রিমেটিক ফিভার ছিল। রিউম্যাটিক ফিভার ছিল। আচ্ছা শুনুন, রিউম্যাটিক ফিভারের কারণে কি হতে পারে? জি, রিউমেটিক ফিভারের কারণে সাধারণত রিউমেটিক ফিভার ছোটকালে হয়, বাচ্চাকালে হয়, বাতজনিত কারণে। সেইটারই একটা এফেক্ট হিসাবে পরবর্তীতে ভালভ এফেক্ট করে। ভালভের ক্ষতি সাধারণ হয়। ভালভ মানে কি? হার্টের 4টা ভালভ থাকে, রক্ত চলাচল একমুখী, এক জায়গা থেকে এক চেম্বার থেকে আরেক চেম্বারে যাওয়া, শরীরে যাওয়া, এর জন্য যে ব্যবহার হয় সেটা আছে, সেটাকে ভালভ বলে। রিউমেটিক ফিভারে ভালভের 2টা সমস্যা হতে পারে। একটা হতে পারে সেটা একটু ছোট আসে বা সোজা বাংলা বুঝে আসে, অথবা ভালভটা ড্যামেজ হয়ে বন্ধ হয় না, যার জন্য ব্যাক ফ্লো হয়, পিছন দিকে রক্ত চলে আসতে পারে, সামনে প্রপার ফরওয়ার্ড ফ্লো হয় না। সেই ক্ষেত্রে সাধারণত 2টা কাজ, একটা হচ্ছে ভালভ রিপেয়ার অথবা রিপ্লেসমেন্ট। ওপেন হার্ট সার্জারি করে ভালভটা রিপেয়ার করতে হবে অথবা বদলে দিতে হবে। বদলে দিবেন? তো ওই ন্যাচারাল ভালভ বদলে দিয়ে কি দিবেন? আর্টিফিশিয়াল ভালভ দেওয়া হয়। আর্টিফিশিয়াল ভালভের 2 ধরনের ভালভ আছে, একটা হচ্ছে মেকানিক্যাল বা মেটালিক ভালভ, আর একটা হচ্ছে টিস্যু ভালভ। আচ্ছা, অন্য স্পিসিসের টিস্যু নিয়ে ভালভ বানানো, দুটোই ব্যবহার করা যায়। তো মেটালিক এবং টিস্যুর ডিফারেন্স বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মেটালিক ব্যবহার আগে বের হয়েছে, আবিষ্কার হয়েছে, অনেকদিন ধরে চালু হচ্ছে, অসুবিধা নাই। কিন্তু একটা সমস্যা থাকে, মেটালিক ভালভ যেহেতু আর্টিফিশিয়াল একটা জিনিস, সেই জন্য সারা জীবন একটা ওষুধ খেতে হবে নিয়মিত, এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। আচ্ছা, তো এই ভালভগুলো টেকে 15, 18, 20 বছর ধরে চালু আছে, আমাদের দেশেও চালু আছে। আচ্ছা, তো উনি যেটা বলছিলেন যে ওনার ভাইয়ের 28 বছর, ওনাকে 30 বছর বয়সে গিয়ে 28 বছর। ভালভ রিপ্লেসমেন্ট করতে বলেছে। আমার মনে হয় সামান্য একটু কন্ট্রিবিউট করা যেতে পারে। ইউজুয়ালি বাত জ্বরে আমাদের দেশে বেশিরভাগ রোগীর ক্ষতি হয় মাইট্রাল ভালভে। জি, মাইট্রাল ভালভের বেশি ক্ষতি হয় স্টেনোসিস টাইপ, মানে বুজে আসা টাইপের। এর প্রাথমিক পর্যায়ের থেকে চিকিৎসা শুরু করার পরেও এর বুজে আসার প্রভাবটা একেবারে নিষ্ক্রিয় করা যায় না। এক্ষেত্রে অপারেশন না করে বেলুন দিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা নিলে বেশ কিছুটা সময় কেনা যায়। তাতে হয় কি, দীর্ঘদিন ধরে রোগীটা সিমটম ফ্রি থাকে, কষ্ট কম থাকে। পরবর্তীতে পূর্ণ বয়স হয়ে গেলে ভালভ রিপ্লেস করলে অপারেশনের
মেয়াদটি বেশি বেশি সুবিধাজনক হয়, বেশি দিন ভালো থাকে, এই সুযোগটা নেওয়া যেতে পারে। সম্ভবত আপনার ভাইকে সেভাবেই সাজেস্ট করা হয়েছে, এখনো খুব খারাপ অবস্থায় যায় নাই। সেক্ষেত্রে আমরা একটু দেরি করে ভালভ রিপ্লেস করার মতো চিন্তা ভাবনা করেছি। জি, আর যদি লক্ষণ উপসর্গ ওনার থাকে তাহলে উনি আবার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, আবার অ্যাসেস করার প্রয়োজন হতে পারে। দর্শক, আমরা আলাপ করার চেষ্টা করছিলাম যে বাইপাস সার্জারি নিয়ে। বাইপাস সার্জারি সম্পর্কে আপনি বলেছেন যে এনজিওগ্রাম করে দেখা গেল যে রিং বা স্টেন্ট বা রিং পরানো যাচ্ছে না, বাইপাস সার্জারি করতে হবে। তো নাম শুনলেই তো ভয় লাগে। প্রথমে আপনি ভয়টা কাটেন আমাদের যে বাইপাস সার্জারিতে এতটা ভয় নেই। বাইপাস সার্জারি ভয় কাটানোর প্রথম যে জিনিসটা হচ্ছে যে আমাদের দেশে, পৃথিবীতে সোজা সোজা মর্টালিটি বা ডেথ রেট এই অপারেশনে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রেট হচ্ছে 1 to 3%, শতকরা 1 থেকে 3 ভাগ। সেটা যে অপারেশন করলেই মারা যায় তা নয়, আর অনেকগুলো কারণ থাকে সাধারণত, কোমরবিড কন্ডিশন বলা হয়, যেমন অনেক বয়স, অনেক দিনের ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, রোগীর স্ট্রোক হয়েছে, রোগীর কিডনি ডিজিজ আছে, এইসব ক্ষেত্রে হার্টটা দুর্বল, এসব ক্ষেত্রে মর্টালিটি বা ডেথ হওয়ার সম্ভাবনা থাকে। এবং অ্যাকসেপ্টেড রেট হচ্ছে 1 থেকে 3 ভাগ শতকরা। সুখের খবর, আমাদের দেশে এই রেট হচ্ছে 1.5 ভাগ, আরো কম। খুবই ভালো। কাজেই প্রথম আশ্বস্ত করে এটা ভয় পাওয়ার মতো কিছু না। ডাক্তারের সাথে যোগাযোগ করে নিয়মিত ওষুধ খেয়ে প্রপার অ্যাসেসমেন্ট করে প্রপার টাইমে করলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আচ্ছা, বাইপাস সার্জারি নিয়ে আমি আপনাকে টু দ্য পয়েন্টে কয়েকটি কোয়েশ্চেন করি। যেমন একটা অপারেশন করতে কতক্ষণ সময় লাগে? 4 থেকে 6 ঘন্টা। 4 থেকে 6 ঘন্টা। অপারেশনের জন্য কতদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে? একদিন আগে ভর্তি হবে। একদিন বা 2 দিন আগে? 2 দিন আগে ভর্তি হবে। অপারেশনের পর কয়দিন থাকতে হবে? সাধারণত আমরা 5 থেকে 7 দিনের মাথায় ছেড়ে দেন। মানে এটা আর অন্য যে কোনো অপারেশনের মতোই। আমরা তো ভাবি যে 10 দিন 15 দিন 20 দিন। এটা যেটা হয় যে অনেক রোগীর চাপ থাকে, হাসপাতালে রোগী করে শেষ করা যাচ্ছে না, সিরিয়ালে পড়ে যায়, তখন এই সময়টা লাগে। আচ্ছা, আরেকটি হচ্ছে বাসায় ফিরে যাওয়ার পর উনি কর্মক্ষম হবেন কতদিনের মধ্যে? 4 সপ্তাহের ভিতরে। 4 সপ্তাহের মধ্যে উনি কাজে জয়েন করতে পারবেন। এই যে 4 সপ্তাহ, এই সময় কি খুব দুর্বলতা থাকবে বা না? সেটা ভয়ের কিছুই নাই, এটা স্বাভাবিক। অন্য যে কোনো অপারেশনের পরে যে সমস্যা সেগুলো টুকটাক হতে পারে। আচ্ছা দর্শক, বাইপাস সার্জারিতে যেটি করা হয় যে শরীরের কোনো একটি জায়গা থেকে রক্তনালী কেটে নিয়ে এসে হৃৎপিণ্ডের বাইপাস করে দেওয়া হয় বা ওখানে রক্তনালীটি লাগিয়ে দেওয়া হয়। যে শরীরের যে অন্য জায়গা থেকে রক্তনালী কেটে নিয়ে আসছেন তাতে ওই জায়গায় সমস্যা হবে না? যেমন আমরা সাধারণত কমনলি ব্যবহার হয় 2টা রক্তনালী, একটা বুকের ভিতর থেকে, এটা বলে ইন্টারনাল মেমোরি আর্টারি, আর একটা পায়ে থেকে নেওয়া হয়। যাদের অপারেশন দেখা যায় প্রায় কাটা একটা বড় দাগ, ওইখান থেকে ভেইনটা নেওয়া হয়। একটা মজার ব্যাপার আছে যে ভেইনটা ওই রাস্তা দিয়ে রক্ত ফেরত যায় শরীরে পা থেকে উপরের দিকে। এখন যদি আমরা ভেইনটা উঠিয়ে নেই তাহলে যাবে কিভাবে? সেটা একটা উত্তর আছে, আল্লাহরই দেওয়া, নেচারের সৃষ্টি। চামড়ার ভিতর চুলের চেয়েও চিকন চিকন রক্তনালী আছে। আচ্ছা, সো অপারেশনের পরে আমরা বলি একটা ব্যান্ডেজ আছে, ক্র্যাপ ব্যান্ডেজ বা একটা স্পেশাল মোজা, কম্প্রেসিভ স্টকিং, সেটা পরে থাকলে ওইটা পরে যখন চলাফেরা করবে প্রেসারে ওগুলো আস্তে আস্তে খুলতে থাকে। আচ্ছা আচ্ছা, মানে সৃষ্টিগত এক্সট্রা আর্টারি রক্তনালী দিয়ে রেখেছেন অসুবিধা যাতে আপনারা বাইপাস করতে পারেন। এটা পরে মানুষ আবিষ্কার করছে। আচ্ছা, খুবই ভালো। কর্মক্ষমতার ব্যাপারে সামান্য একটু কন্ট্রিবিউট করা যেতে পারে। প্রপার টাইমে হেলদি হার্ট থাকা অবস্থায়, কোমরবিড কন্ডিশন যেরকম কিডনি, ব্রেইন কিংবা হাত পায়ের অন্য কোনো অসুখ না থাকা অবস্থায়, সুস্থ অবস্থায় যদি এই বাইপাস সার্জারিটা করা হয় তাহলে বেশিরভাগ রোগী 14 থেকে 21 দিনের ভিতরে কর্মক্ষম হয়ে যান। আমাদের একজন ডক্টরকে আমার মনে আছে, উনি পুরনো ঢাকার ডাক্তার ছিলেন। 7th ডেতে উনি রিকোয়েস্ট করেছে, আপনারা আমাকে ছুটি দিয়ে দেন, আমি আমার চেম্বারের রুগী ফেলে রেখে এসেছি, প্রতিদিন আমাকে 100-র উপরে রুগী দেখতে হয়। এবং উনি জোর করে আমার কাছ থেকে ছুটি লিখে নিয়ে তারপরের দিনই চলে গেছেন চেম্বারে। ইট ইজ দ্য মেন্টাল উইল, মনের জোর এবং সময় মতো অপারেশনের কারণে তার পক্ষে সম্ভব হয়েছে 7th ডেতে ফিরে যাওয়া। আচ্ছা, আপনি যে বললেন প্রপার টাইম, আমরা তো ভাবি যে হার্ট অ্যাটাক হওয়ার পরে বাইপাস সার্জারি করব। হার্ট অ্যাটাক হয়নি, তার আগে কি বাইপাস সার্জারি করা যায় বা করা হয়? হ্যাঁ, হার্ট অ্যাটাক হওয়ার আগেই করা হয় সাধারণত, করলে ভালো রেজাল্ট। হার্ট অ্যাটাক হলে একটা পার্ট ড্যামেজ হয়ে গেল, এন্ড দ্যাট ড্যামেজ ইজ ফরএভার। আচ্ছা, ওটা ঠিক হবে না। কিন্তু যে এর আগে সাধারণত বাইপাসের কোনো সিমটম ছাড়া আনলাইকলি
ব্যথা হবে, যে স্বাভাবিকভাবে বুকে ব্যথা হবে, গলা চেপে আসে, অনেক কিছুই সমস্যা থাকে। হার্ট অ্যাটাকের আগে করলে তার রেজাল্ট আরো ভালো, দীর্ঘমেয়াদী ভালো থাকার সম্ভাবনা বেশি। একটা বাইপাস সার্জারির পর একজন রোগী কতদিন সুস্থ থাকতে পারেন বা বাইপাস সার্জারিটা ভালো থাকবে? বাইপাস সার্জারি এইখানে একটা সাধারণভাবে বলি, আপনি একটা দামি গাড়ি কিনলেন, সে 37 লাখ টাকা দিয়ে একটা টয়োটা গাড়ি কিনলেন, কিন্তু গাড়িটা যদি আপনি নিয়মিত সার্ভিসিং করেন, তেল মোবিল ঠিক মতো দেন, একটু ভালো রাস্তা দেখে চালান, 10-15 বছর কিছুই হবে না। কিন্তু আপনি যদি কিছুই না করেন, গাড়ির চালাতেই থাকেন, ধোয়াধুয়ি নাই, পরিষ্কার নাই, জিনিস মেইনটেনেন্স নাই, 3 বছরের মাথায় হার্টকে ভালো রাখতে হবে। হার্টকে ভালো রাখার জন্য সাধারণ যে নিয়মগুলো আছে, নিয়ম মানতে হবে। যেমন প্রথমে হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে খেয়াল রাখতে হবে, নাম্বার 2 নম্বর হচ্ছে ধূমপান নিষেধ, তামাক জাতীয় জিনিস নিষেধ, ডায়াবেটিস নিয়ন্ত্রিত রাখতে হবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত রাখতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ একটা জিনিস, এগুলি করতে হবে, ফলমূল শাকসবজি বেশি খেতে হবে, ওষুধ খেতে হবে রেগুলার, ওষুধ অল্প কিছু ওষুধ, খুব বেশি ওষুধ না। হার্টের ওষুধ খুব যদি লাগে একটা বা দুইটা ওষুধ, নিয়মিত বিরতিতে চেকআপ, এবং বছরে একবার চেকআপ করানো, এইভাবে ওইভাবে মেনটেন করলে ইনশাআল্লাহ ভালো থাকবে, অসুবিধা হবে না। বাইপাস সার্জারি করার পরও হৃৎপিণ্ড, আমরা অনেকে ভাবি যে বাইপাস সার্জারি করা হলো জীবন তো শেষ হয়ে গেল, একদম স্বাভাবিক নরমাল যেটা বাঁচার কথা সেটুকু বাঁচবেন, তাই না? আচ্ছা, এটা জাস্ট অ্যান অপারেশন, এটাতে এত ভয়ের কিছু নেই। দর্শক, আমরা অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি, বাইপাস সার্জারি নিয়ে অনেক কথা শুনলাম। এবার আসবো আমরা পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি। শিশুদের বুকে অপারেশন হবে। যে কোনো বাবা মা মুষড়ে পড়েন, ভয় পান, বিমর্ষ হন, আমার শিশুর বুকে এত বড় অপারেশন হবে, আমার শিশু বাঁচবে তো, ভালো থাকবে তো, নানান সব প্রশ্ন মনের মধ্যে এসে ভিড় করে। তো শিশুদের সার্জারি নিয়ে আমরা অনেক কথা শুনবো আমাদের পেডিয়াট্রিক সার্জারি বিশেষজ্ঞের কাছ থেকে। তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক, কোথাও যাবেন না, আসছে অনেক কথা শিশুদের হৃদরোগ বা শিশুদের হৃদরোগের সার্জারি নিয়ে আপনাদের জন্য। আমাদের সঙ্গে থাকুন। শিশুদের হৃদরোগে সার্জারির ব্যাপারে, শিশুদের হার্টে দেখা দিতে পারে নানান ধরনের ফুটো বা ছিদ্র কিংবা রক্তনালীর কানেকশনের মধ্যে, সংযোগের মধ্যে গন্ডগোল, যার জন্য প্রয়োজন হতে পারে অপারেশন। প্রশ্ন আসে স্বাভাবিক যে এই ধরনের অসুখগুলো হলে বাবা মারা কিংবা আশেপাশের মানুষজন কি কি লক্ষণ উপসর্গ দেখে বুঝবেন যে শিশুর হৃৎপিণ্ডে সম্ভবত কোনো রোগ রয়েছে বা অসুখ রয়েছে? প্লিজ। মা হচ্ছেন সর্বোত্তম নার্স। প্রথমেই মা টের পাবেন একটি শিশু জন্মের পরে ঘন ঘন বুক ওঠানামা করে, শ্বাসকষ্ট হয়, হার্টের গতিটা অনেক বেশি, বুকের দুধ খেতে কষ্ট পাচ্ছে, জোরে টেনে বুকের দুধ খাচ্ছে না, 2-3 টান দিয়ে বুকের দুধ ছেড়ে দিচ্ছে। এটি হলো প্রথম উপসর্গ, যা মা দেখে বুঝতে পারবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। দ্বিতীয় অংশ, ঘন ঘন শ্বাসকষ্ট হওয়া, নিউমোনিয়া হওয়া, সর্দি জ্বর হওয়া। বছরে 2 থেকে 3 বারের বেশি যদি কোনো শিশুকে নিয়ে চিকিৎসকের কাছে যেতে হয়, ধরে নিতে হবে এই শিশুটির হৃদরোগ আছে। আচ্ছা দর্শক, এইটা যেমন সত্যি যে এই ধরনের লক্ষণ উপসর্গ দেখা দিলে সন্দেহ করতে হবে, তাই বলে আবার সবাই ভয় পেয়ে যাবেন না যে লক্ষণ উপসর্গ দেখা দেওয়া মানে হৃৎপিণ্ডের কোনো সমস্যা হয়ে গেছে। কখনো কখনো শিশুর শরীরের এই রোগটি লুকিয়ে থাকে, প্রকাশ পায় না। যখন উনি পূর্ণবয়স্ক হয় শিশুটি, তখন হয়তো কোনো এক সময়ে গিয়ে প্রকাশ পায়। আমি কি ঠিক বললাম? অবশ্যই। পূর্ণবয়স্ক শব্দটা বলতে একটু একটু করে বড় হবে আর সিমটমগুলো বেশি হতে থাকবে। যে সকল বাচ্চা নীল হয়ে যায়, এদেরকে ধরে নিতে হবে হৃদযন্ত্রে সমস্যা আছে, রক্তনালী চিকন অথবা উলটপালট আছে, হার্টের ভিতরে এক অথবা একাধিক ছিদ্র আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে, আপনারা বোঝেন কিভাবে, বা বাবা মাদের কি করণীয় এই রোগটি ধরার জন্য? বাবা মায়ের করণীয় হলো উপযুক্ত একজন চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া। প্রাথমিকভাবে নিজের এলাকার যে কোনো একজন চিকিৎসকের কাছে গিয়ে সত্যিকারের পরামর্শ নেবার জন্য যেতে হবে। গেলে ডাক্তার দেখে বুঝতে পারবে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট আছে কিনা, হার্টের গতি বেশি কিনা, নীল রং আছে কিনা। দেখে তিনি নির্ধারিত হার্টের ডাক্তারের কাছে পাঠিয়ে দিবেন পরীক্ষা নিরীক্ষার জন্য। জি, পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে আমাদের পরামর্শ হলো প্রথমেই একটি বুকের এক্সরে, দ্বিতীয় অংশ ইকো করা। যারা ইকো করতে পারেন বাচ্চাদের হার্টের অসুখের,
তাদের কাছে পাঠাতে পারলে আরো সুন্দর হয়। আমাদের দেশে বাচ্চাদের হার্টের ইকো করবার মতো প্রশিক্ষিত উপযুক্ত ডাক্তারের সংখ্যা কম। তারপরেও প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলেই যথাযথ কার্ডিওলজিস্ট আছেন, যারা পরীক্ষা করে নির্ধারিতভাবে বাচ্চার বাবা মাকে বুঝিয়ে বলে দিতে পারবেন বাচ্চার হার্টে সমস্যা আছে এবং প্রপার চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে পাঠিয়ে দিবেন। জি, ঠিকই বলেছেন দর্শক। এক্স-রে, ইসিজি, ইকো তো রয়েছেই। অনেক সময় একটি স্টেথো দিয়ে শোনার শব্দ অনেক ইঙ্গিত বহন করে, অনেক ইঙ্গিত দেয় যে হার্টের কোনো সমস্যা রয়েছে কিনা। চিকিৎসকরা সেগুলো বুঝতে পারেন। দর্শক, যদি পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে যে হার্টের কোনো সমস্যা রয়েছে, রোগ রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু অপারেশনের প্রয়োজন নেই। কোনো কোনো ক্ষেত্রে ফলো আপ বা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ, আবার কোনো কোনো ক্ষেত্রে রয়েছে যে অপারেশন ছাড়া ইন্টারভেনশন ট্রিটমেন্ট দিয়ে তো সম্ভব, তাই না? আমরা এই পর্যায়ে আপনার কাছে শুনবো। আমাদের দর্শকদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি স্যারকে, যে কোনো বাচ্চার যখন হার্টের ছিদ্র থাকে, তো হার্টের ছিদ্র থাকলে বাচ্চার মা বাবা কিভাবে তাড়াতাড়ি জন্মের পরে ডায়াগনোসিস করতে পারবে, যে মানে তার মনে ধারণা হবে যে বাচ্চার হার্টে কোনো ছিদ্র আছে? এটা একটা প্রশ্ন। আর একটা জিনিস হচ্ছে যে মায়ের পেটে যখন বাচ্চা থাকে, তো এন্টিনাটাল চেকআপের মাধ্যমে কি বাচ্চার হার্টে কোনো ছিদ্র আছে কিনা, এটা কি কোনো পরীক্ষার মাধ্যমে কি শিওর হওয়া যায় কিনা? জি ভাই, খুবই সুন্দর দুটি প্রশ্ন করেছেন। প্রথম অংশটার উত্তর কিছুক্ষণ আগে আমাদের বিশেষজ্ঞ দিয়েছেন। আমরা দ্বিতীয় অংশটার কথা বরং শুনি, যে পেটে থাকা অবস্থায় কোন আমাদের দেশে প্রিন্যাটাল চেকআপের যে কথাটি আপনি প্রশ্ন করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। খুব কম সংখ্যক পরীক্ষার ব্যবস্থা আমাদের দেশে এখন চালু আছে। স্পেসিফিকভাবে আমাদের দেশের 4টি হাসপাতালে শুধুমাত্র প্রিন্যাটাল ইকো করা সম্ভব। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ডক্টর ফারুক আহমেদ চৌধুরী এসেছেন, ওনাদের হাসপাতালে, আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে, শিশু হাসপাতাল যেটি শ্যামলীতে অবস্থিত এখানে, এবং ইউনাইটেড হাসপাতালে শুধুমাত্র প্রিন্যাটাল ইকোর মাধ্যমে জন্মগত হৃদরোগ আছে কিনা এটি জানা সম্ভব। আচ্ছা, যেহেতু লিমিটেড কয়েকটি হাসপাতালে এবং সামান্য কিছু সুযোগ আছে, এ কারণে এই ব্যাপক জনগোষ্ঠীর জন্য এই সুযোগটি এখনো পর্যন্ত অ্যাভেলেবল করা যায়নি। করা যাবে, যাতে যায় সে ব্যাপারে নিশ্চয়ই সচেষ্ট হবেন বিশেষজ্ঞরা। আমরা যে কথাটি আলাপ করতে চাচ্ছিলাম, যে শিশুদের অপারেশনের অনেক সময় অপারেশন প্রয়োজন হয় না, পর্যবেক্ষণ কিংবা ইন্টারভেনশন ট্রিটমেন্ট। কিছু কিছু হৃদরোগের বিনা চিকিৎসায় ভালো হয়ে যেতে পারে, যেমন ছোট সাইজের ভিএসডি, খুব ছোট সাইজের পিডিএ, এগুলো এমনি এমনি ভালো হয়ে যায়। ছোট সাইজের হলেও এএসডি এমনি এমনি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় যে পর্যায়ে প্রশ্ন করা হয়েছে যে অপারেশন না করে, এটি অত্যন্ত জরুরি একটি প্রশ্ন। আমরা মনে করি এই প্রশ্নের উত্তর সবার কানে পৌঁছে দেওয়া আমাদেরই ফরজ দায়িত্ব। এএসডি ডিভাইস মানে বোতাম লাগিয়ে এএসডি বন্ধ করাটা এখন আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। অনেক বাচ্চাকেই আমরা এএসডি ডিভাইস বন্ধ করে দিচ্ছি, পিডিএ ডিভাইস দিয়ে বন্ধ করে দিচ্ছি, ভিএসডি ডিভাইস দিয়ে বন্ধ করে দিচ্ছি। এছাড়াও এগুলো কি অপারেশন না? এটি অপারেশন শব্দটাকে কেটে অপারেশন নয়, ক্যাথেটারের মাধ্যমে রিং পরানোর যে কথাটা বলা হয়েছে করোনারিতে, এরকমেরই একটি ফেমোরাল আর্টারির মাধ্যমে গিয়ে, ফেমোরাল ভেইনের মাধ্যমে গিয়ে যে সিস্টেমে ডিভাইস বোতাম বসানো হয়, সেই সিস্টেমের কথাটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও ফুসফুসের রক্তনালীর ভাল্ব, পালমোনারি ভাল্ব, এটি জন্মগতভাবে স্টেনোসিস থাকলে তাকে বেলুন দিয়ে চিকিৎসা করা সম্ভব। অ্যাওর্টিক ভাল্ব জন্মগতভাবে স্টেনোসিস থাকলে তাকেও বেলুন দিয়ে চিকিৎসা করা সম্ভব। এএসডি, ভিএসডি, পিডিএ এগুলো পার্মানেন্টলি চিকিৎসা হয়ে যায় বোতামের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে। কিন্তু পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টিক ভালভের যে সমস্যা, এটি 100% কারেক্ট না হলেও সাময়িক বেনিফিট দেওয়া সম্ভব হয়। দীর্ঘমেয়াদী সময়ের জন্য বিনা চিকিৎসায় থাকতে পারবে, পরবর্তীতে প্রয়োজন হলে অপারেশন করা যাবে। আমরা শুনলাম আপনার কাছ থেকে। দর্শক, অপারেশনের মতো দেখতে হলেও আসলে অপারেশন নয়,
এমন চিকিৎসা রয়েছে যেগুলোকে আমরা বলি ইন্টারভেনশন ট্রিটমেন্ট, তার মাধ্যমেও হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটিগুলোকে সারিয়ে দেওয়া যায় বোতাম লাগানোর মাধ্যমে। এটি তো বললেন ডিভাইস ক্লোজার আমরা সায়েন্টিফিক্যালি বলি। দর্শক, আমরা আবার একটু বড়দের অপারেশনে চলে যাই। সেটি হচ্ছে যে আপনারা যখন বাইপাস সার্জারি করেন তখন দুটি কথা আপনারা বলেন, যে হৃৎপিণ্ডকে বন্ধ করে অফ পাম্প অন পাম্প এই জাতীয় কথা বলেন, তাই না? তো বিটিং হার্ট সার্জারি এগুলো সম্পর্কে একটু সহজ করে দর্শকদের বলবেন। বিটিং হার্ট সার্জারি বা অন অফ পাম্প সার্জারি আর আরেকটা হচ্ছে বন্ধ করে ট্রেডিশনাল ওপেন হার্ট সার্জারি। তফাৎটা কি বা সুবিধা অসুবিধা কি দুটাতে? একটা হচ্ছে ওপেন হার্ট সার্জারিতে সময় একটু বেশি লাগবে অফ পাম্প বা বিটিং হার্ট ছাড়া। দ্বিতীয় হলো হাইলি টেকনিক্যাল, অনেক বেশি এক্সপার্টাইজ দরকার বিটিং হার্ট করতে। তৃতীয় হলো যেহেতু আর্টিফিশিয়ালি হার্ট লাং মেশিন ব্যবহার হয়, কতগুলো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে, ভয় থাকে। বিটিং হার্ট করলে সে ভয়গুলো থাকে না। আর চতুর্থ হলো কস্টিং কম হয়, খরচ কম হয় বিটিং হার্ট। কোনটা আধুনিক বেশি? বিটিং হার্টই এখন সবচেয়ে বেশি আধুনিক। পৃথিবীর উন্নত দেশেও সবাই বিটিং হার্ট করে না, কারণ এটা একটু টেকনিক্যালি মোর এক্সপার্ট হতে হয়। আমাদের দেশে মোটামুটি আমরা সব হাসপাতালেই 90% বা মোর দেন দ্যাট আমরা বিটিং হার্ট করি। তাই মানে বাংলাদেশে বিটিং হার্ট হচ্ছে যেটি আধুনিক, আরো বেশি বাইপাস সার্জারির মধ্যে আমরা শুনলাম আপনার কাছ থেকে। আচ্ছা, বাইপাস সার্জারির বেলায় একটা ভয় থাকে, ভয়টা কেমন যেন একটা প্রচলিত, সেটি হচ্ছে ইনফেকশনের সম্ভাবনা বেশি। পৃথিবীতে এমনিতে ইন্টারন্যাশনালি যে জিনিসটা আমরা যেহেতু আমাদের সাথে সবাই সাথে তুলনা করি, সেই জন্য লোকজন তুলনা করে আমাদের সাথে বাইরের তুলনা করে। ইনফেকশন কতগুলো ফ্যাক্টর থাকে, যেমন যার কিডনি ডিজিজ আছে, যার ডায়াবেটিস আছে, যার ক্রনিক লাং ডিজিজ আছে, অ্যাজমা জাতীয় আছে, ইনাদের এমনিতে একটা চান্স থাকে বা ভয় থাকে ইনফেকশন হওয়ার স্বাভাবিকের চেয়ে। সেই হিসাবে সূত্র করে আমি আমাদের দেশের পরিসংখ্যানে বলছি এটা 5%-এরও কম, এবং পৃথিবীর বিশ্বজুড়ে এটা 4 থেকে 5% ইনফেকশন রেট, অ্যাকসেপ্টেড রেট। আচ্ছা, কিন্তু আমরা চাই যে 0% হোক। আমরাও চাই যে যত পার্সেন্টই থাকুক কম্পারিজনে আমরা চাই 0% হোক, কারণ যার বেলায় হচ্ছে তার বেলায় 100%। কাজেই আমরা আশা রাখি যে ইনফেকশন কমে আসবে। আমরা আরেকটি ব্যাপার একটু জানতে চাই যে বাইপাস সার্জারি বাংলাদেশে কতটুকু সাশ্রয়ী, এবং এটিকে আরো সাশ্রয়ী করার ব্যাপারে আপনারা কি কাজ করছেন? খরচের দিক দিয়ে করতে গেলে যে জিনিসটা বলতে সরকারি এবং বেসরকারি, তো বা আরেকটা হচ্ছে যে মাঝামাঝি জায়গায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অলাভজনক প্রতিষ্ঠান। বাইপাস সার্জারি মূলত এটা ঢাকা বেসড আমাদের দেশে, কিছু চট্টগ্রামে হচ্ছে, 2-3টা সেন্টার আছে ঢাকার বাইরে, একটা সরকারি এবং বেসরকারি চিটাগাঙ্গে, একটা আছে খাজা ইউনুস আলী পাবনায় সিরাজগঞ্জে, আর আরেকটা আছে দিনাজপুরে। তাহলে তো 16 কোটি মানুষের জন্য পর্যাপ্ত, সাফিসিয়েন্ট না। যা আছে ঢাকায় সারা বছর কতগুলো বাইপাস আমাদের দেশে গত বছর টোটাল ওপেন হার্ট সার্জারি বা সার্জারি কার্ডিয়াক সার্জারি হয়ে গেছে 8,500। 8,500 কতগুলো হওয়া উচিত? এটা যদি ওই হিসাবে যদি আমি তুলনা করি, যেমন 10 বছর আগে ওইটা 1-1,500 ছিল না সারা বছরে, এবং এখনো আরেকটু সুযোগ সুবিধা বাড়লে রুগীও আছে, সার্জন আছে, সাপোর্ট সিস্টেম আছে, আমাদের এটা সংখ্যা বাড়ানো সম্ভব, অপারেশন আরো করা সম্ভব। এটা খুবই আনন্দের একটা খবর যে 10 বছর আগে ছিল 1,000, 1,500, এখন 8,500 প্রায় অপারেশন হচ্ছে হার্টের উপরে। এটা আমি আরেকটু যোগ করি এর সাথে, আমাদের পার্শ্ববর্তী দেশ জনসংখ্যার দিক দিয়ে আমাদের 10 গুণ। সেখানে বছরে প্রায় 1.5 লাখ অপারেশন হয় হার্টের। সেই হিসাবে আমাদের 1.5 লাখ কিন্তু সাফিসিয়েন্ট না, তারপরে অনেক পেশেন্ট লেফট আউট, বাদ পড়ে যায়, হু ক্যানট রিচ দ্য সার্ভিস। বাংলাদেশে কতগুলো অপারেশন হওয়ার কথা? ওই যদি 10 ভাগের 1 ভাগ তুলনা করলে আমাদের 15,000 হওয়ার কথা। অর্ধেকের চেয়ে একটু বেশি, 2/3, 8,500-9,000। যাই হোক, তারপরে এটা খুবই আশাপ্রদ। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করছি, সেটি হচ্ছে বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারির জন্য বিদেশে যাব সামর্থ্য থাকলে না দেশে করব? আমার যুক্তি হচ্ছে বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। এটা ঢাকা শহরে অনেক হাসপাতালে হচ্ছে এখন, অনেক ঢাকা শহরে অনেক হাসপাতাল হচ্ছে। আপনার কাছে আমি একটু শুধু হচ্ছে শব্দটা মানে ইনকমপ্লিট হয়ে যাচ্ছে, আমার দৃষ্টিতে খুব ভালো হচ্ছে। যেহেতু দেশের বাইরে বিভিন্ন সেন্টারে যাবার সুযোগ হয় আমাদের, আমরা দেখি তো সেসব ক্ষেত্রে খরচে আমরা অনেক কম খরচে দেশে সাশ্রয়ী মূল্যে এবং সাকসেসফুল অপারেশন হচ্ছে। এই জন্য বাইরে যাওয়ার প্রবণতাটাকে ঠিক পরামর্শজনক বলে মনে হচ্ছে না।
আচ্ছা, আপনার বেলায় আসি আমি, যে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি, দর্শক এই সার্জারির কথা শুনলে তো এমনিতেই আমরা ভয় পাই, তারপরও বাংলাদেশে আমি যদি বলি যে এর পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, শিশুদের হৃদরোগ সার্জারির পর্যাপ্ত সুযোগ সুবিধা বাংলাদেশে নেই, কথাটি কি ঠিক? কতটুকু ঠিক বা ঠিক নয়? পর্যাপ্ত শব্দটা হলো আপনার নিজের সলভেন্সির উপরে নির্ভর করে। একটি উন্নত দেশের পর্যাপ্ততা এবং অনুন্নত দেশের পর্যাপ্ততা এক হয় না। আমার দেশের জন্য পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি 2002 সাল থেকে ভার্চুয়ালি শুরু করেছি আমি। আচ্ছা, এর আগ পর্যন্ত পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারিটা ছিল না। যেহেতু আমি পায়োনিয়ার, এ কারণে একটু জোর গলায় বলতে পারি এখনো পর্যন্ত আমাদের সার্ভিস সিস্টেমটি পর্যাপ্ত না। শুধুমাত্র একজন সার্জন অপারেশন করেন তা নয়, কিন্তু অপারেশনের ফিল্ডে অজ্ঞানের ডাক্তার, অ্যানেস্থেসিওলজিস্ট একটি বড় ভূমিকা। হার্ট লাং মেশিন যিনি চালাবেন তার দায়িত্ব আরও অনেক বেশি। সার্জনের সঙ্গে সঙ্গে সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং সার্জিক্যাল নার্সের সিস্টেম, এটিও গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ হলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টেন্সিভিস্ট, আমাদের দেশে স্বীকৃতভাবে ইন্টেন্সিভিস্ট ট্রেনিংয়ের কোনো কোর্স নেই। বাইরের থেকে যারা ট্রেনিং নিয়ে আসেন তারা বেটার সার্ভিসের জন্য এবং ফিনান্সিয়াল বেনিফিটের জন্য প্রাইভেট ক্লিনিকগুলোতেই চাকরি করছেন। সরকারি হাসপাতালে আমার আন্ডারে ইন্টেন্সিভিস্ট বলে কোনো পদে কোনো ডাক্তার নেই, নিজেদেরকেই সবকিছু করে দিতে হয়। এই প্রেক্ষিতে আমরা একটু ডেফিসিয়েন্সিতে আসি। তারপরেও আমরা ব্যাপক সংখ্যক চিকিৎসকদেরকে আমাদের হাতে তৈরি করছি যারা ইন্টেন্সিভ কেয়ারের দায়িত্বটা পালন করতে পারেন। অপারেশন যাতে সাকসেসফুল হয় সে কারণে অপারেশনের আগের অ্যাসেসমেন্ট, পরীক্ষা নিরীক্ষা এবং সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কোন রোগীর উপর অপারেশন করবেন, কি ধরনের অপারেশন করবেন, তাই না? এই ব্যাপারে একটু বলবেন। এই যে জিনিসটা হচ্ছে হার্টের অপারেশনে, অন্যান্য অ্যাবডোমিনাল সার্জারিতে আমরা পড়ছি বা আমরা করছি, এটাকে বলা হয় ম্যাজিক বক্স। হোয়াট এভার বি দ্য ডায়াগনোসিস যা হোক, কনফার্মেশন হবে অ্যাবডোমেন ওপেন করার পরে। কিন্তু কার্ডিয়াক সার্জারি ঠিক তার বিপরীত। কার্ডিয়াক সার্জারিতে আগেই, অপারেশন শুরু করার আগেই আমার অ্যাসেসমেন্ট কারেক্ট হতে হবে, ডিসিশন কারেক্ট হতে হবে। টেবিলে গিয়ে আমি সারপ্রাইজড হলে আমার রেজাল্ট খারাপ হবে। আচ্ছা, তার জন্য এখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যিনারা কার্ডিওলজিস্ট আছেন, আমি বলবো তাদের কন্ট্রিবিউশন অনেক, আমরা তাদের উপর ডিপেন্ড করতে পারি। তারা আমাদের যে ইনফরমেশনটা লাগে, ইকোতে, এনজিওগ্রামে, সিটিতে যে ইনফরমেশনটা লাগে, তারা ভালো ইনফরমেশন দেন। সেই ইনফরমেশন উপরে বেস করে আমরা অপারেশন করি। এর ভিতর আছে আমাদের যে রুগীদের ভিতরে যেটা ভুল বুঝাবুঝি হয়, যে আমরা যে পার্সেন্টেজটা বলি, এটা আমাদের দেশে মানে উইথ রেসপেক্ট বলছি, এডুকেশন লেভেলের জন্য এই সমস্যাটা হয়। যেহেতু আমি সর্ট অফ পাবলিক হসপিটালে কাজ করি, সেই জন্য বুঝতে পারি যে আমি বলার পরে বলে বুঝছি, আসলে বোঝাবুঝির একটা সম্ভাবনা থাকে, তারপরে পরবর্তীতে ভুল বোঝাবুঝি হওয়ার ভয় থাকে। যার জন্য অ্যাসেসমেন্ট করলে প্রপার সিলেকশন ইজ ইম্পর্টেন্ট। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, যাবার আগে আমরা শেষ প্রশ্নটি করতে চাই আপনাদের কাছে। সেটি হচ্ছে যে আমরা চাই যে বাইপাস সার্জারি যেন করতে না হয়, বা ওপেন হার্ট সার্জারি যেন করতে না হয়, বা শিশুদের জন্মগত হৃদরোগ ত্রুটি যেন ঠেকানো যায়। হাউ ইজ ইট পসিবল? আপনাকে দিয়ে শুরু করি। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এক্ষেত্রে এটা অত্যন্ত প্রযোজ্য। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আচ্ছা, আমি অত্যন্ত স্বল্প সেজন্য বলি, পৃথিবীতে আগে বড় সমস্যা ছিল সংক্রামক ব্যাধি, এখন সংক্রামক বা এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ চলে আসছে। 4টা অসুখ, প্রথম হচ্ছে হার্ট ডিজিজ, দ্বিতীয় হচ্ছে ক্যান্সার, তৃতীয় ডায়াবেটিস, 4 নম্বর ক্রনিক লাং ডিজিজ। হার্ট ডিজিজ 1 নম্বরে চলে আসছে। আচ্ছা, সেটা যদি আমরা প্রতিরোধ করে নিয়মিত জীবনযাপন করি। আমাদের সময় শেষ, জাস্ট একটা কথায়, 2টা কথা একটু আমাদের দর্শকদের আশ্বস্ত। যতক্ষণ পর্যন্ত আপনি নিয়মতান্ত্রিক জীবনযাপন করবেন ততক্ষণ পর্যন্ত বেশিরভাগ হার্টের অসুখ হবে না। এই বেশিরভাগ শব্দটি করোনারি হার্ট ডিজিজের জন্যই প্রযোজ্য। দ্বিতীয় অংশ, উন্নত জীবনযাপন করলে, স্বাস্থ্যকর অবস্থায় থাকলে, পর্যাপ্ত খাবার থাকলে রিউম্যাটিক হার্ট ডিজিজের পরিমাণ কম হবে। বাট আমরা জন্মগত হার্ট ডিজিজের ক্ষেত্রে 2টি সাকসেসফুল ইন্ট্রোডাকশন করতে পারি। তা হলো MMR ভ্যাকসিন, রুবেলা ভ্যাকসিন অ্যাড করার ফলে
রুবেলার কারণে যে এভি ক্যানাল ডিফেক্ট, জন্মগত হৃদরোগের হার বেশি হয়, এটির সংখ্যা কমানো সম্ভব। দ্বিতীয় অংশ হলো ভিটামিন অ্যাড করা। প্রেগনেন্ট মায়েদেরকে পর্যাপ্ত পরিমাণে আয়রন এবং ভিটামিন দিলে টিজি এর মতো একটি কঠিন অসুখের সংখ্যা কমে যাচ্ছে। জি, আর্লি ডিটেকশন, এটি হলো প্রিভেনশনের দুটি পথ। আমাদের সময় শেষ হয়ে গেছে এবং চিকিৎসার জন্য পরবর্তীতে ডাক্তারের উপরে নির্ভর করতে হবে। ডাক্তার কাজী আবুল হাসান এবং ডাক্তার ফারুক আহমেদ, অনেক কথা আপনাদের কাছ থেকে শুনেছি, আরো সময় সাপেক্ষে আরেকদিন আমরা হয়তো আপনাদের কাছ থেকে শুনবো। বাট দুজনকে অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক, আশা করি আপনাদের কাজে লাগবে। দর্শক, সব কথা নাটশেল হচ্ছে এটি যে বাংলাদেশে অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি বা বয়স্কদের কার্ডিয়াক সার্জারি এবং পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি আগের তুলনায় অনেক বেশি উন্নত। যদিও জনসংখ্যার অনুপাতে এখনো এই ব্যবস্থা বাংলাদেশের সর্বত্র বিরাজমান নয়, তারপরেও শুরু হয়েছে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারির প্রসার এবং অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি তো অনেক দূর এগিয়ে গেছে। এখন ভয় না পেয়ে, অবহেলা না করে দ্রুত এই সার্জারির সুযোগ নিন যদি প্রয়োজন হয় আপনার জীবনে বা আপনার শিশুর জীবনে। দর্শক, আপনার হৃৎপিণ্ড সুস্থ থাকুক এই শুভকামনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ।